রোববার থেকে খুলছে স্কুল কলেজ। শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস, হবে না অ্যাসেম্বলি। আগামী এক সপ্তাহেও নেই বৃষ্টির কোনো সুখবর। বাসায় থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে যে ওইভাবে ওরা পারবে না। আবহাওয়াটা নরমাল হলে তারপরে যে স্কুলটা খোলা হয়। আরো এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত সরকারের। অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে। তো কি আমি ফ্লোরে শুয়ে যাই। আমাদের খুব আসলে কষ্ট হয়ে যায়। খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা ঢাকা। নগরায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মেয়র, এক হাত নিলেন স্থপতি। বলে যে জলাশয় রক্ষা করতে হবে, যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায়। মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন প্রকল্প দেখি নাই। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। মিল মালিকদের 10 টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র 4 টাকা। ক্ষোভ থেকেই সরবরাহ সংকট বলছেন ব্যবসায়ীরা। এবং জুলাইয়ে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন। অর্থের যোগান স্বাভাবিক রাখায় চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে। দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস, এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। চলতি সপ্তাহের শুরুতে স্কুল কলেজ খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয়। কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল কলেজ খোলার নির্দেশনা। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয় 28 এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের, দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে। সপ্তাহব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম। গরমের দাপট না কমলেও স্কুল কলেজ খুলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা। গরমে আসলে ওইভাবে বাসায় থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে যে ওইভাবে ওরা পারবে না। গরমের মধ্যে আসলে স্কুলে যে পড়াটা অনেক ঝামেলা, স্কুলে কারেন্ট থাকে না অনেক সময়। আরো কিছুদিন মনে হয় তাপমাত্রা সহনীয় হওয়ার পরে খুললে ভালো হয়। আবহাওয়া যতদিন পর্যন্ত আসলে একটা শিথিলতা না আসে এই মুহূর্তে ঘোষণা ঠিক হবে না, যেহেতু দিন দিন তাপমাত্রা বাড়াই চলতেছে। আমার মায়ের বাসায় থেকে প্রচন্ড মাথা ব্যথায় বমি করছে আজকে, তো এর মধ্যে যদি বাচ্চারা স্কুলে ক্লাস করে তাতে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এর আগে তীব্র তাপদাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাউসি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা এখন ঢাকা। গত 3 দশকে রাজধানীর প্রায় 85% এলাকা গিলে খেয়েছে কংক্রিট। এই জন্য বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি আর পরামর্শকদের ওপর দায় চাপালেন দক্ষিণের মেয়র, যদিও মেয়রকে এক হাত নিলেন স্থপতিরাও। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা বছর 3 আগেও এখানে ছিল জলাধার, আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল। জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন ভবন নির্মাণ করছে। চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয়। একটু সামনেই সড়ক সংস্কারে উজাড় হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ। ধানমন্ডির 7 মসজিদ সড়কেরও একই হাল। এদিকে গাবতলী জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার। এমনকি হাতির ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের। ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে 1999 সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল 64.99 ভাগ। বর্তমানে যা প্রায় 85 ভাগ। অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল। এমনিতেই তো নাই প্রয়োজনীয় তুলনায় 3 ভাগের 1 ভাগও নেই, সেটাকে আমরা বেমালুম ধ্বংস করছি।
এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা। গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে। উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা। বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শক হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ। আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন প্রকল্প দেখি নাই, সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে, যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ। উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ, তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই নগরের ভাগ্যটা বদলাবে কে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে যুদ্ধকে না বলতে হবে বিশ্ব নেতাদের। শিগগিরই রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেসক্যাপের ৮০তম অধিবেশন। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির অধিবেশন, যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ। We remain confident about eradicating extreme poverty by 2030. শীর্ষ নীতি নির্ধারকদের বক্তব্য পর্বে বাংলাদেশের পক্ষে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। Conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. The Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. I also want to mention the war is going on. Genocide is going on in Palestine. War cannot give any solution, only loss of life. Through discussion, I think any problem can be solved. I call upon the world leaders to stop the war. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্ক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়া আলিস জাবানা। সফর সঙ্গী অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন আর্মিদা সালসিয়া আলিস জাবানা। দেবাশিস রায়, সময় সংবাদ। পতেঙ্গার বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে পুঁজি করে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এতদিন শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দর পর্যন্ত ছিল চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের গন্তব্য। শাখাউত ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 11 কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য। অথচ এখনো এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো। মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার ভেসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দর। ইউরোপ আমেরিকাগামী পণ্য সেখানে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ভেসেলগুলো। আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয়, মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয়, ওয়্যার হাউস তৈরি হয়, কানেক্টিভিটি যেগুলো তৈরি হয়, তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে একটা হাবে পরিণত হয়। চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত 1 দশক ধরে কন্টেনার ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন। তবে জেবিসিতে আবার গ্যান্ট্রি ক্রেনের সুবিধা নেই। গত 2 বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত 1000 কোটি টাকা মূল্যের 104 ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চিটাং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের, এখন মাত্র 5টা, এটাকে 10টা করতে হবে। আমি বারবার বলেছি, এক সময় ছিল 60টা জেডি, আমি মনে করি এটা 60টা দরকার। এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গো ট্রান্সশিপমেন্ট করতে পারবো। এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে আগামী 2 বছরের মধ্যে অন্তত 12 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 67তম স্থানে রয়েছে। সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে। তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতারবাড়ি এবং বে টার্মিনাল। ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। গত 2 বছরে আবাসিক এবং বাণিজ্যিক 8.5 লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে 15% সিস্টেম লস কমিয়ে এনেছে তিতাস। আদায় করেছে 622 কোটি টাকা জরিমানা, জানান বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি বছরের মধ্যেই তিতাসের সিস্টেম লস শূন্যে নামিয়ে আনার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস ভবন পরিদর্শনে আসেন জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় তিনি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানান, তিতাসের সিস্টেম লস বর্তমানে গড়ে 7.5% থাকছে, যা আগে 22% ছিল। 336টি শিল্প, 445টি বাণিজ্যিক, ক্যাপটিভ 97টি, 13টি সিএনজি স্টেশনের অবৈধ সংযোগ সহ 8,65,070টি অবৈধ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস, যার মাধ্যমে 622 কোটি টাকা জরিমানা আদায় হয়েছে বলেও জানান তিনি। সিএনজি স্টেশনকে প্রতি বছর তদারকির আওতায় আনার নির্দেশনাও দেয় প্রতিমন্ত্রী। ইতিমধ্যে প্রায় 989 কিলোমিটার লাইন উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে এবং প্রায় বিচ্ছিন্নকৃত সংখ্যা হল 8,65,070টি গ্রাহক। আমরা ফাইন করেছি প্রায় 604 কোটি টাকা এর মধ্যে, এবং আমরা সাশ্রয় করেছি যে 22% থেকে 6% মাইনাস করলে পাওয়া যাবে। একটা বিরাট গ্যাস আমরা সাশ্রয় করছি। এইটাকে আমরা জিরোতে নিয়ে আসবো, এটি আমাদের টার্গেট। আমার কাছে মনে হয় এই বছরের শেষ নাগাদের মধ্যে এটা জিরোতে চলে আসবে। মধ্যরাতে শুরু হচ্ছে রাঙামাটির কাপ্তাই লেকে 3 মাসের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। হ্রদে কার্প মাছের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা দেয় সরকার। এরই মধ্যে অনেকেই মাছ ধরা বন্ধ করে নৌকা ও জাল সংস্কার শুরু করেছেন। তবে আগামী 3 মাস সংসার চালানোর খরচ নিয়ে উদ্বিগ্ন তারা। জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তার কথা থাকলেও সঠিক সময়ে মেলে না। নিষেধাজ্ঞাকালে প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে 20 কেজি করে চাল, খাদ্য সহায়তা দেবে সরকার। এবার বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে শাহবাজ শরীফ বলেন, এক সময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা পান তিনি। সেই সঙ্গে নিজ দেশের অর্থনীতির করুণ দশার জন্য করেন আক্ষেপ।
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জর পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে রীতিমতো দেউলিয়া হওয়ার পথে দক্ষিণ এশিয়ার দেশটি। মাথাপিছু আয়, জিডিপি থেকে শুরু করে প্রায় সব দিক থেকেই এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ। একসময় বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মনোভাব থাকলেও এখন তাদের মুখে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠেও বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার গুণকীর্তন। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, একসময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা হয় নিজেদের। আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটা আমাদের কাঁধের বোঝা। আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে। আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি। বৈঠকে ব্যবসায়ী নেতারা শাহবাজের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন। এ সময় শাহবাজ শরীফকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান। কয়েক বছর ধরেই একটানা অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান। দেশটির মুদ্রার মান একেবারে তলানিতে, জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $800 কোটি, যা দিয়ে মাত্র 2 মাসের চাহিদা মেটানোর মতো পণ্য সামগ্রী আমদানি করা সম্ভব। অর্থ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছেও ধর্ণা দিচ্ছে দেশটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।